MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসেছেন রাজ্যের যারা চাকরি হারিয়েছেন তাদের জন্য, যারা ডিএ পান না তাদের জন্য, যাদের উপর সন্ত্রাস চলে তাদের জন্য, যে হিন্দুরা ঘর ছাড়া হয়েছেন মুর্শিদাবাদে হয়েছিলেন তাদের জন্য, নাকি ভোট পরবর্তী সন্ত্রাসে বিভিন্ন সময় যারা নিজেদের পরিবার পরিজনকে হারিয়েছেন তাদের জন্য? কার জন্য ধর্নায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? না না না, মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসেছেন যাদের নাম বাদ চলে গিয়েছে, যে ভুয়োদের নাম বাদ চলে গিয়েছে, যে অনুপ্রবেশকারীদের নাম বাদ চলে গিয়েছে, যে মৃতদের নাম বাদ চলে গিয়েছে কিন্তু ভোটগুলো পড়ছিল তাদের জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জীবিত যে ভোটাররা নিজের অধিকারের জন্য লড়াই করছেন, বাংলার মানুষ যারা, তাদের জন্য ধর্নায় বসেননি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসেছেন যাদের নাম বাদ গেছে, যারা ভুয়ো, যাদের লিস্ট থেকে নাম এই জন্য বাদ গিয়েছে কারণ তারা অনুপ্রবেশ করেছিল, এদের জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর চান না, সেটা তো শুরুতেই স্পষ্ট করে দিয়েছিলেন, ইয়ে কানুন নেহি হোনে দেঙ্গে বলে কাগজ নাড়িয়ে নাড়িয়ে। কিন্তু এসআইআর হয়ে গিয়েছে, এখন ধর্নায় বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন কি? আর তার মঞ্চে দাঁড়িয়ে তারই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যাকে নিয়ে নতুন করে আর কি বলবো, জ্ঞানেশ কুমারের আঙুল কেটে ফেলার হুমকি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্টেজে বসে বলছেন, খুব ভালো বলেছ কল্যাণ। প্রশ্ন উঠছে, এ রাজ্যে আঙুল কাটার সংস্কৃতি রাজনীতি তৈরি করে এবার সেটাকে জ্ঞানেশ কুমার পর্যন্ত নিয়ে যেতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মানুষের অধিকার না চেয়ে আসলে অনুপ্রবেশকারী এবং ভুয়ো ভোটারদের অধিকার চাইছেন কেন মমতা বন্দ্যোপাধ্যায়? ধর্ণা করে প্রশ্ন করব আজ কিশোর অগ্নিবাণের ডিবেটে। প্রথমেই আজকের বিশেষ প্রতিবেদন, তারপর হাই ভোল্টেজ ডিবেট। দেখুন। ছুতো এসআইআর, ফের ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট বড় বালাই, কিন্তু এসআইআর এর গুতোয় ভুয়ো ভোট ব্যাংক বেমালুম ফক্কা, অনুপ্রবেশের ভোট জব্দ, মৃতেরা ফিরেছেন স্বর্গে। এখন উপায় লাশ রাজনীতি। মনে রাখবেন, আমরা ইঞ্চিতে ইঞ্চিতে কাজ করি। আর মিডিয়াকে আমি রিকোয়েস্ট করব, প্লিজ সি হু হ্যাভ বিন ডিক্লেয়ার্ড দেয়ার ডেথ। 22 families are coming from such category. We want their long life. এসআইআর এর দায় দায়িত্ব সবই তো কমিশনের। আচ্ছা, যদি কেন্দ্রের বিরুদ্ধেও এত হইচই হয়, তাহলে দিল্লি দৌড় মানা যায়। হঠাৎ বাংলার বুকে ধর্ণা মঞ্চ, কোন তাগিদে? মুখ্যমন্ত্রী ভয়ে এখন ধর্ণা দিচ্ছে। আজকে টিভিতে দেখলাম, এই রথে বসে বসেই মমতা বন্দ্যোপাধ্যায় বসে আছেন, পর্দা পড়ে আছে। পর্দা উঠলো, দিদির নাটক শুরু হয়ে গেল, লাইট ক্যামেরা অ্যাকশন। দিদিমণি ধর্ণা দিচ্ছেন। আমি বলছি ধর্ণা দিন, প্র্যাকটিস করুন, কারণ বিজেপির মুখ্যমন্ত্রী গদিতে বসতে চলেছে, আপনাকে প্রতিদিন ধর্ণা দিতে হবে। এখন বাংলার মুখ্যমন্ত্রী তিনি ধর্ণা দিচ্ছেন, তার ধর্ণা মানে সেটা ভোট। এতদিন করেনি, এখন ধর্ণা মানে ভোটের মার্কেট চলে এসছে, এবার ধর্ণা দিয়ে বাজারটা গরম করতে হবে। এর আগে এনআরসি, নন এনআরসি, এখন এসআইআর আর নো এসআইআর, এই স্লোগান তৈরি হবে। এ তো বেশ মজার। মমতা ভুলেই গেছেন তিনি এ রাজ্যের মুখ্যমন্ত্রী, নিজের রাজ্যে নিজেই ধর্নায়। এ কি তবে ধর্ণা অভ্যাস বাঁচিয়ে রাখতে বিরোধী হওয়ার প্রস্তুতি? এপ্রিল মাসের পরে তো পার্মানেন্ট ধর্নায় বসতে হবে। আমরা ধর্নায় বসার জন্য পারমিশন দিয়ে দেব। আমরা জল, খাওয়ার, চকলেট, স্যান্ডউইচ সব ব্যবস্থা রাখবো। ওনাকে পার্মানেন্ট ধর্নায় বসতে হবে। বসার অভ্যাস করছেন, এইটা ওনাকে করতে হবে। এসআইআর কেড়েছে ভুয়ো ভোট, চুরি, দুর্নীতি, কয়লার কালি শাসক দলের কপালে লেগে। এ এক এমন রাজ্য যেখানে চিকিৎসক থেকে নার্স, চাকরি প্রার্থী থেকে আশাকর্মী, এমনকি সরকারি কর্মী থেকে সিভিকও পথে নামে সরকারের প্রতিবাদে। তার উপর প্রধান বিরোধী দলের পরিবর্তন যাত্রায় হাজার হুজ্জতি করেও মানুষের স্রোত ঠেকানো যাচ্ছে না।
আমি তোমাদের এই লোক বোঝাতে সুপ্রিম কোর্ট পর্যন্ত আত্মপক্ষ রাখতে দৌড়ঝাঁপও করে ফেলেছেন তৃণমূল নেত্রী। তবে তাতেও সময় কেনা ছাড়া লাভ হয়নি মোটেও। অগত্যা শেষ অস্ত্র মমতার ধর্ণা, যে অভ্যাস মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের জন্মলগ্ন থেকে রয়েছে, তা সে সিঙ্গুরের 14 দিন হোক বা ধর্মতলায় অনশনের 26 দিন। তবে তখন মমতা বিরোধী, ক্ষমতায় আসার পরও অভ্যাস অটুট। এই তো 2019 রাজীব কুমারকে বাঁচাতে সেই সম্বল ধর্ণা। ইতিহাস বলে যখনই মমতা বেকায়দায় তখনই তিনি ছুতো খুঁজে ধর্ণায় বসে পড়েছেন। এবার বিপদটা ঠিক কোথায়? এসআইআর ঠেকানোর কোনো সম্ভাবনা নেই জেনেও কেন এত হাঁকপাক? হেরে যাওয়ার ভয় পাচ্ছেন মমতা, তাই কি বিরোধী হওয়ার প্রস্তুতি ঝালিয়ে রাখছেন? রিপাবলিক বাংলা। শুভেন্দু অধিকারী বলছেন পার্মানেন্টলি ধর্নায় বসতে হবে, আমরা চকলেট কেক সব দিয়ে দেবো সেই সময়। আর সুকান্ত মজুমদার বলছেন যে এখন থেকে বিরোধী হওয়ার প্র্যাকটিস শুরু করেছেন। ধর্নায় তো বসতে হবে আগামী দিনে, তাই জন্য আগে থেকে প্র্যাকটিস করে রাখা। কিশলয়ের অগ্নিবাণের প্রথম অগ্নিবাণ। আমি কিশলয় আজ প্রশ্ন করছি, প্রথম প্রশ্ন খুব সিম্পল প্রশ্ন, বিরোধী হওয়ার প্রস্তুতিতে ধর্না অভ্যাস মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গিয়েছেন, শিওর হয়ে গিয়েছেন, স্যাঙ্গুইন হয়ে গিয়েছেন, বিরোধী আসনে বসতে হবে, তাই অভ্যাস এখন থেকে ঝালিয়ে নেওয়া। এই ডিবেটে একদম শুরুতেই প্রথমেই প্রশ্ন করব যারা আমার সঙ্গে উপস্থিত রয়েছেন কিশলয়ের অগ্নিবাণ সন্ধ্যে 6টায় বাংলা টেলিভিশনের 1 নম্বর ডিবেট শোতে, তাদের সঙ্গে পরিচয় করাবো। আমার সঙ্গে রয়েছেন তাপস রায়, বিজেপি সহসভাপতি, আমার সঙ্গে অর্জুন সিং রয়েছেন, বিজেপি নেতা, আমার সঙ্গে শঙ্কুদেব পণ্ডা রয়েছেন, বিজেপি মুখপাত্র, রাজু ঘোষ রয়েছেন, রাজনৈতিক কর্মী, তৃণমূলকে সমর্থন করেন, মমিতা চক্রবর্তী রয়েছেন, গবেষক। তাপস রায়কে দিয়ে শুরু করব। তাপস বাবু, আমার প্রশ্ন আপনার কাছে, মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে অনেক ধর্ণা দিয়েছেন, সেই সমস্ত ধর্ণায় আপনারা অনেকে তার সঙ্গী ছিলেন, আপনারা দেখেছেন মোটিভটা কি থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণার। এইবারের ধর্ণার মোটিভ কি ধরতে পারছেন তাপস বাবু? বিরোধী হওয়ার প্র্যাকটিস। তাপস রায়। কতই রঙ্গ দেখি বাংলায়। মমতা ব্যানার্জি ধর্ণা, অবস্থান, অনশন এগুলো তো করেছে, কিন্তু যে চেয়ারে, সাংবিধানিক চেয়ারে তিনি বসে আছেন, সংবিধানের শপথ নিয়ে, এবং তিনি মুখে কথায় কথায় বুঝে হোক না বুঝে হোক ওই যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা বলেন, সংবিধানের কথাও বলেন। অনেক এই কিছুদিন আগে সংবিধান হাতে নিয়ে উনি হাঁটছিলেন, আজকে আবার ধর্নায় বসলেন। এবং কলকাতার পুলিশ, তাদের মালকিন বসছে ধর্নায়। সমস্ত রাস্তাটাকে, যতটা রাস্তা লম্বায় চওড়ায় যতটা নিয়েছে, এর পূর্বে কিন্তু কখনো মমতা ব্যানার্জিও অতটা জায়গা জুড়ে কখনো অবস্থান, অনশন বা মেরাপ বা প্যান্ডেল করেননি। এই কিছুদিন আগে ডাক্তার দেখে কত আপত্তি এই কলকাতা পুলিশের, কত বাধা, না এইটুকুনি জায়গার মধ্যে করতে হবে, এইটুকুনির মধ্যে বাড়াতে দেবে না। ডাক্তাররা বলেছিলেন যে আমাদের একটু সংখ্যায় ডাক্তাররা বেশি আসবে, যদি কিছুতেই না। কিন্তু বাংলার মানুষ, কলকাতার মানুষ, তারা দেখুক যে মমতা ব্যানার্জির ধর্নায় ওই রকম একটা বিজি রাস্তা, ব্যস্ত সমস্ত রাস্তা, গাড়ি ঘোড়া, মানুষজন যাওয়া আসার রাস্তায়, সেইখানে কিভাবে মমতা ব্যানার্জির অবস্থান, এবং সেখানে পুলিশও রয়েছে, সমসংখ্যক মানুষ, পুলিশ, এবং সেটাকে ঘিরে ধর্ণা চলছে। তাপস বাবু, মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে যখন ধর্ণা করেছেন, যদি এই ধর্ণা, হ্যাঁ শেষ করুন স্যার, বলুন। হ্যাঁ, না তখনও এটা ঘটনা, একটা রাস্তা
একটা হাইওয়ে একটা প্লাঙ্ক একটা সে পুরো বন্ধ করা ছিল। যাই হোক, তখন বামেদের রাজ ছিল, রাজত্ব ছিল। বিষয়টা হলো যে আমি খুশি হতাম যদি তামান্নার বিচারের জন্যে, যদি তিলোত্তমার বিচারের জন্যে, যদি দুর্গাপুরে মেয়েটিকে সন্ধেবেলার পর মেয়েরা বেরোবে না এটা না বলে, যদি দক্ষিণ কলকাতার ওই আইন কলেজের ছাত্রীটার বিচার দেওয়ার জন্য মোথাবাড়ি, শামশেরগঞ্জ, হরগোবিন্দ দাস, চন্দন দাস, ঠিক সেই সময় যদি ধর্ণা করতেন বা সেই দাবিতে যদি ধর্ণা করতেন, ঠিক কথা বলছেন। বাংলার মানুষ আশা করেছিলেন। তাপস বাবু, আপনি একটু সঙ্গে থাকুন, আমার সঙ্গে অর্জুন সিং রয়েছেন। আমি তাপস বাবু আপনার কাছে ফিরছি। অর্জুন সিং রয়েছেন, শঙ্কুদেব পণ্ডা রয়েছেন, রাজু ঘোষ রয়েছেন, মৌমিতা চক্রবর্তী রয়েছেন। আমি আবার আসছি তাপস বাবু, এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। অর্জুন সিং, আপনাকেও আমার একই প্রশ্ন। আজকে আমার সৌভাগ্য যে আমি এমন ব্যক্তিদের পেয়েছি যারা একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিভিন্ন ধর্নায়, বিভিন্ন মিছিলে, আন্দোলনে ছিলেন। মোটিভটা কি? মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ মনে করলেন কেন যে রাস্তায় বসে পড়তে হবে? অর্জুন বাবু, বিরোধী হওয়ার প্র্যাকটিস শুরু করেছেন, নাকি তৃণমূল বলছে আত্মবিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা করে তিনি গোটা রাজ্য হিলিয়ে দিচ্ছেন? বলুন স্যার। দেখুন, মমতা ব্যানার্জি 1.5 বছর ধরে যা যা কথা বলছেন, যে কাজ করছেন, সবটাই ব্যাকফায়ার করছে। সরকারি কাজ হোক, পলিটিক্যাল কোনো বক্তব্য হোক, পলিটিক্যাল কাজ হোক, সবটাই ব্যাকফায়ার করছে। আপনার মনে আছে 8 মাস আগে উনি রাস্তায় নামিয়ে দিলেন নিজের দলবলকে, বললেন ওই গুজরাতের লোকের নাম ভোটার লিস্টে উঠেছে, এই নাম বাদ দিতে হবে। হরিয়ানার লোকের নাম উঠেছে, এটা বাদ দিতে হবে। উত্তরপ্রদেশের লোকের নাম উঠছে, বাদ দিতে হবে। যাই হোক, এসআইআর হওয়ার দিন থেকে উনি লড়াই করছেন যাতে এসআইআর না হয়। এসআইআরও হলো। প্রথমে বললেন আমি এসআইআর ফর্ম ফিল আপ করিনি। 5 মিনিটের মধ্যে মিডিয়া প্রুফ করে দিল কি উনি এসআইআর ফর্ম ফিল আপ করেছেন। মমতা ব্যানার্জি প্রত্যেকটা কথা, নিজের কথাটাকে নিজেই উনি কথাটা রাখতে পারেন না। এসআইআর উনি করবেন না, এসআইআর করলে ফর্ম ফিল আপ করলেন। আজকে কেন উনি ধারণায় বসে আছেন উনিই বলতে পারবেন। আজকে দেখুন, ধারণা মঞ্চ পলিটিক্যাল, উনি একজন মুখ্যমন্ত্রী হিসাবে বসেছেন না পার্টি প্রেসিডেন্ট হিসাবে বসেছেন, এটা আগে ওনার বলা উচিত ছিল। বোঝা যাচ্ছে না। ওখানে 3 জন পুলিশ ওনার যে মঞ্চের উপরে দাঁড়িয়ে আছে, দেখবেন আইপিএসরা মঞ্চের উপরে দাঁড়িয়ে আছে, ওনার নাকি সুরক্ষা দরকার আছে। হতে পারে, আমি সুরক্ষার অসুবিধা নেই, কিন্তু মমতা ব্যানার্জি বলুন তো, মরা লোকের নাম তোলার জন্য উনি লড়াই করছেন, ডাবল ভোটারের নাম তোলার জন্য লড়াই করছেন, বা যারা এখানে নেই তাদের জন্য নাম লড়াই করছেন। অথচ উনি বলেছিলেন হরিয়ানা, গুজরাট, উত্তরপ্রদেশের লোকের নাম এখানে আছে, এটা বাদ দিতে হবে। আজকে আবার উনি বলছেন কি আমি যারা প্রকৃত ভোটার আছে তাদের জন্য লড়াই করছেন। আরে দিদিমণি, আপনি যদি সময় মতন সব কাজ করতে দিতেন, আজকে মাইক্রো যারা অবজারভার তাদের বিরুদ্ধে আপনি সুপ্রিম কোর্ট গেলেন, সুপ্রিম কোর্ট বলল যাও ভাই, আমি একদম জুডিশিয়ারি লোককে দিয়ে দিচ্ছি। এবার বাংলায় জুডিশিয়ারির লোকের তো ভর্তি হচ্ছে না, ঠিক অর্ধেক 50% ইজলাস খালি থাকে, কোর্ট খালি থাকে, যদি লোয়ার লেভেলে যান আপনি। এখানে যখন লোকের ভর্তি হচ্ছে না, চাকরি হচ্ছে না, তাহলে ওটা হবে কি করে? আর যখন হবে না তখন এবার বুঝতে পারছেন মুশকিল হয়ে গেছে, বয়স হয়ে গেছে, ভাইপো এমন লুটপাট করছে, ভাইপোকে বাঁচাবেন, ভাইপো চুরি ডাকবেন, কয়লা চুরি বাঁচাবেন না এসআইআর বাঁচাবেন, একজন মহিলা কত কাজ করবেন? বাদ বাকি তো সব ল্যাম্পপোস্ট আছে, ওরা তো কোনো মাথা আইডিয়া নেই কি ওকে কি করে কি কাজটা করতে হবে। তার জন্য এখন ধারণা, লাস্ট রাস্তা ধারণা, এটাই লাস্ট অস্ত্র। কিন্তু দিদিমণি, আপনাকে আমরা বলে যাচ্ছি, আর আপনার অস্ত্র ভোথা হয়ে গেছে। ধর্নার কাজ করবে না, মিথ্যা কথা আর কাজ করবে না। মানুষ বুঝে গেছে, মানুষের মাথায় ঢুকে গেছে। আপনি বলুন তো, 1,500 টাকা লাইন দিচ্ছে ছেলেরা, বলছে ওর বাবার টাকা নাকি? টাকা আমাদের ট্যাক্সের টাকা, টাকাও নেব, ভোটও দেব না।
তো এখন যে বার্তাগুলো যাচ্ছে তো তার জন্য মমতা ব্যানার্জি দিশাহারা হয়ে দুতলা, এবার তো দুতলায় স্টেজ হয়েছে, দুতলা। আগেবার তো সোনালী গুহ ওই পর্দা টেনে চকলেট খাওয়াতো, এখন দুতলা হয়ে গেছে। এখন দেখা যায় কি উনি করবেন আগামী দিন, বেশ কত নাটক করবেন, কি নাটক হবে আগামী দিন। এই নাট্যমঞ্চ কিছু আবার নাটক লোকেরকে জোগাড় করেছেন, তাদেরকে কোনো যারা মমতা ব্যানার্জিকে দুদিন আগে গালাগালিও করেছিল তারাও আজকে কবির সুমনকে দেখলাম, কেউ দাড়িওয়ালা পৌঁছে গেছে, কেউ একটু বুক ফোলা পৌঁছে গেছে। যারা অভয়া কেসে রোডে বেরোয়নি তারা আজকে ওখানে পৌঁছেছে। অর্জুন বাবু, আসছি, শঙ্কুদেব পণ্ডাকে টানা দেখা গিয়েছিল সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন, বিভিন্ন সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে। আপনার চেয়ে ভালো মোটিভ কে বলতে পারবে? মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চে বসে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি হচ্ছে অনেক মৃতদের নাম, মানে অনেক জীবিতদের নাম মৃতদের তালিকায় চলে গিয়েছে, এসআইআর ভুল হয়েছে, তাই তিনি ধর্ণা করছেন বাংলার মানুষের অধিকারের স্বার্থে, তিনি বাংলার মানুষের জন্য লড়াই করছেন। কল্যাণ ব্যানার্জি অবশ্য বলছেন জ্ঞানেশ কুমারের আঙুল কেটে দেবেন। বলুন স্যার, শঙ্কুদেব পণ্ডা। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা তখনই করেন যখন মূল বিষয় থেকে তিনি দৃষ্টি ঘোরাতে চান। এখানে মূল বিষয় কি? এখানে মূল বিষয় হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছেন যে যেভাবে ইলেকশন প্রসিডিওর এগোচ্ছে এবং উনি নিজে উৎসাহ নিয়ে পুরো ব্যাপারটা যেভাবে কোর্টে নিয়ে গেছেন, তাতে কোর্ট যদি এখন সিদ্ধান্ত নেয় যে যদি সমস্ত লোকেদের হচ্ছে যেগুলো বিচারাধীন বিষয় রয়েছে সেটা শুনানি কমপ্লিট হয়, তাহলে নর্মালি দেখা যেতে পারে হয়তো যে নির্দিষ্ট সরকারে থাকার সময় সেই সময়টা পেরিয়ে যাবে। তো সেক্ষেত্রে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাংবিধানিক নিয়মে এখানে হয়তো রাষ্ট্রপতি শাসন হবে। এখন উনি ভয় পাচ্ছেন এটাতে, যদি এখানে রাষ্ট্রপতি শাসন হয় তাহলে যে প্রশাসন এখন ওনাকে পাহারা দিচ্ছে, 300 জন মিলে ওখানে দাঁড়িয়ে রয়েছে, আধ ঘন্টার মধ্যে সেই প্রশাসন আর ওনার পেছনে ঘুরবে না, কারণ প্রশাসন তো স্বাধীনভাবে কাজ করবে, তারা তো ইন্ডিপেন্ডেন্ট হতে অ্যাপ্রোচ নেবে। তখন রাষ্ট্রপতির থেকে যখন নির্দিষ্ট নির্দেশ আসবে, সেই নির্দেশ তো আর তৃণমূলের জন্য নির্দেশ হবে না। যেমন এখানে পশ্চিমবাংলায় সমস্ত পুলিশটা তৃণমূল কংগ্রেস চালায়, তৃণমূল কংগ্রেসের অর্গানাইজেশন আবার পুলিশ চালায়, ফলে তৃণমূল আর পুলিশ একাকার হয়ে গেছে। পুলিশ দিয়ে তৃণমূল কংগ্রেস চালাচ্ছেন উনি, ফলে রাষ্ট্রপতি শাসন হয়ে গেলে এই যে প্রশাসনিক ডিপেন্ডেন্সি ওনার, এই ডিপেন্ডেন্সিটা ভেঙে যাবে। এই যে সাপোর্টটা উনি পান, এই সাপোর্টটা উনি পাবেন না। আমি জানি না এটা আদৌ হবে কি না, কিন্তু এই ভয়টা কোথাও ওনার মনে কাজ করছে। আচ্ছা, ভয়টা কখন দৃঢ় হয়ে গেছে? যখন উনি দেখলেন যে হঠাৎ করে রাজ্যপাল চেঞ্জ হয়ে গেছে। আমি জানি না কি কারণে চেঞ্জ হয়েছে, এ নিয়ে মন্তব্য করা শারীরিক অসুস্থতা না, সে আমার কোনো, আমি জানি না, আমি সেটা নিয়ে কোনো মন্তব্য করব না। আমি এন্টাইটেলডই নই মন্তব্য করার, কারণ এটা একটা প্রশাসনিক বিষয়, এটা তৃণমূল করতে পারে, আমরা পারি না। কিন্তু চেঞ্জ হওয়ার পর যিনি দায়িত্ব পেয়েছেন এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে, তাতে ওনার আতঙ্ক, ব্লাড প্রেশার আরো বাড়তে শুরু করেছে। কারণ একজন আইপিএস, তিনি সমস্ত পুলিশি ব্যবস্থা জানেন, তাকে এক্স আইবি, এক্স ডেপুটি এনএসএ, ফলে তিনি এটা ভালো করে বুঝবেন যে পশ্চিম বাংলায় বর্ডার কতটা ইম্পর্টেন্ট, পশ্চিম বাংলায় কোন প্রশাসনের আশা বা পরিচালনা করা কতটা ইম্পর্টেন্ট ইন্ডিপেন্ডেন্টলি। ফলে যে পরিস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছে বা যার সুবিধে নিয়ে উনি আগামী নির্বাচনে বৈতরণী পার হওয়ার চেষ্টা করছিলেন পুলিশকে হাতে ম্যানেজ করে, সেটা ওনার ধাক্কা খেয়ে যাবে। পাওয়ারে না থাকলে উনি এটা অপারেট করতে পারবেন না। তাই উনি রাস্তায় নেমে ধর্ণামঞ্চ করছেন, উনি ওনার যারা অনুগামী আছেন তাদেরকে বুস্ট আপ করার চেষ্টা করছেন। এবং এটা কি বিরোধী হওয়ার প্র্যাকটিস? এই বিরোধিতা, যখন বিরোধী ছিলেন তখন ধর্ণা করতেন, এখন আবার ধর্ণা করছেন, মানে আমি জিজ্ঞেস করছি। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য প্রশাসনটাই প্রশাসনিক দক্ষতায় চালাননি। গত 15 বছর তিনি বিরোধী হিসেবেই প্রশাসনটা চালিয়েছেন। একজন মুখ্যমন্ত্রী যদি প্রশাসনিক দক্ষতায় প্রশাসন চালাতেন, তাহলে আজকে 15 বছর পর এসে ওনাকে 1,500 টাকা করে বেকার ভাতা দিতে হতো না, যে 40 বছর পর্যন্ত তুমি কাজ পাবে না, তৈরি থাকো, বেকার হয়ে যাবে, 40 বছর পর তোমার বয়স হয়ে যাবে, তোমার আর চাকরি করার দরকার হবে না। উনি বিরোধিতা করেছেন ডে 1 থেকে। উনি বিরোধিতা করেছেন কেন্দ্র সরকারের, একটা সরকার ফেডারেল স্ট্রাকচারে, সে যদি ডে 1 থেকে কেন্দ্র সরকারের বিরোধিতা করে, সে তাহলে উন্নয়ন করবে কি করে আমি জানতে চাই। ঠিক কথা, উন্নয়নের কাজ করবে কি করে? ফলে উনি বিরোধিতা করতে করতে স্তরের চূড়ান্ত সীমায় পৌঁছেছেন, অবশেষে রাস্তায় নেমে এবার বিরোধিতা।
রাজু ঘোষ, আপনি শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন ধর্নায় বসেছেন বলে দাবি করছেন যারা বিজেপির নেতৃত্বের তরফে, তাদের কি উত্তর দেবেন আপনি? রাজু ঘোষ। দেখুন, শঙ্কুদা বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ধর্না করেন তখন নজর ঘোরানোর জন্য করেন। আসলে শঙ্কুদা বলতে এটা উল্টো করে ফেলেছেন, নজর ঘোরাতে নয়, নজর ফেরানোর জন্য উনি ধর্না করছেন, নজর ফেরাতে। কেন? ছোট্ট তিনটে প্রশ্ন। প্রশ্ন নম্বর 1, গত 19শে জানুয়ারি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দুটো নোটিফিকেশন করেছিল। নোটিফিকেশন নাম্বার 1 যেটাই বলছে যে ফর্ম 6 মানে যারা নতুন ভোটার, সেই ভোটারের আবেদন সংখ্যা ছিল 6,33,762 জন। কিন্তু যখন এই লজিক্যাল ডিসক্রিপেন্সি যখন বিচারপতিরা হ্যান্ডওভার নিল হাতে, তখন সেই সংখ্যাটা হয়ে গেল 1,82,033 জন। বাকি 5 লক্ষ কোথায় গেল? কোর্টে যান। প্রশ্ন নম্বর 1, কোর্টে, সেটা আপনাদের সময় বলিনি, বলবেন। তাহলে একটা প্রশ্ন, এই জন্য ধর্না। প্রশ্ন নম্বর 2, যখন 19শে জানুয়ারি আর একটা নোটিফিকেশন বেরোলো যেটায় ফর্ম 7 জমা পড়েছে। কত? সেখানে ফর্ম 7 মাত্র জমা পড়েছিল লাস্ট ডেট পর্যন্ত 41,961 জন। কিন্তু যখন লজিক্যাল ডিসক্রিপেন্সি যখন বিচারপতিরা হ্যান্ডওভার নিল, তারপরে কোনো আর জমা পড়েনি, কিন্তু তার সংখ্যাটা হলো 5,47,053 জন। বুঝলাম। এবং আরেকটা এবং যখন লজিক্যাল ডিসক্রিপেন্সি যখন বিচারপতিরা নিল, তখন এই লজিক্যাল ডিসক্রিপেন্সির সংখ্যা ছিল মাত্র 14 লক্ষ। আপনার সাথে ম্যাটার তো ভাই 60 লক্ষ 70 লক্ষ 1 কোটি হোক, ম্যাটার তো কোটে গেছে। না, প্রশ্নটা সেটা নয়। সংখ্যা বললো কিভাবে? তার মানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া করবে, এটা লিগ্যাল এসব বললে হবে না। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া না, এটা মানুষের ডিসাইড করা। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বিজেপি সংখ্যা বাড়িয়েছে, সংখ্যা কমিয়েছে, যার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছে, ধর্ণা করছে। মানুষের আওয়াজ, মানুষের অধিকার, এরা ঠিক করবে, এরা চালাবে ইলেকশন প্রসেস। তাই তো কিন্তু প্রশ্ন যদি সংখ্যায় গন্ডগোল থাকে, এক সেকেন্ড, যদি সংখ্যায় গন্ডগোল থাকে, আমার প্রশ্ন, তাহলে কি তৃণমূল কংগ্রেস জিহাদ ঘোষণা করবে? ইলেকশন কমিশন আপনাদের একটা বক্তব্য শোনাবো। কল্যাণ ব্যানার্জি কি বলেছেন শুনুন। কল্যাণ ব্যানার্জির বক্তব্য শুনুন বক্তব্য, কল্যাণ ব্যানার্জির বক্তব্য। তাপস রায়ের কাছে যাব। সংবিধানকে মর্যাদা করবো না, মানুষকে মর্যাদা করবো না, তা হতে পারে না। এবং এই জিহাদ চলবে, জিহাদ থাকবে, লড়াই থাকবে মাঠে, লড়াই থাকবে কোর্টে। দেখবো আমরা তোমাকে আমরা শেষ থেকে ছাড়বো। আঙুল তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কথা বলছি। আরে আঙুল তুলে তুমি কাকে কথা বলছো? তুমি যদি চিফ ইলেকশন কমিশনার না হতে নাম, আঙুলটা তোমার কেটে বাদ দিয়ে আসতাম। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন জিহাদ চলছে, জিহাদ চলবে। আমি আরো একবার রিকোয়েস্ট করব, তাপসবাবু আপনার কাছে আসছি ব্রহ্মাস্ত্র নিয়ে। কল্যাণ ব্যানার্জির বক্তব্য, হ্যাঁ ঠিক শুনেছেন, জিহাদ চলবে বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এসআইআর নিয়ে জিহাদ করবে তৃণমূল বলছেন। শুনুন আরো একবার। কল্যাণ, খুবই ভালো বলেছ, এবং তুমি অনেক পুরনো দিনের কথাও মনে করিয়ে দিয়েছো, এবং কোর্টেও লড়াই করছো। মেনি থ্যাঙ্কস। তোমরা জয়ী হও মানুষের জন্য লড়াই করে, এটুকু আমার শুভেচ্ছা থাকবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন, আমি ব্রহ্মাস্ত্র নেব। আমার প্রশ্ন হচ্ছে শঙ্কুদা, আমি একটা ব্রহ্মাস্ত্র নিয়ে আপনার কাছে আসছি। তাপসদা আর 2 মিনিট আমাদের সঙ্গে থাকবেন। আমি তাপসদার উত্তর নিয়ে মৌমিতা এবং শঙ্কু। আমার ব্রহ্মাস্ত্র, আজকে কিশোর অগ্নিবাণের দ্বিতীয় প্রশ্ন, ব্রহ্মাস্ত্র, রাজনীতিটাই জিহাদি, তাই জিহাদি পুষতে জেদ তৃণমূলের। তাপসবাবু, কল্যাণ ব্যানার্জি মঞ্চ থেকে বলছেন যে জিহাদ চলছে, জিহাদ চলবে। তার উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন খুব ভালো বলেছ কল্যাণ। আপনার প্রতিক্রিয়া তাপস রায়, উত্তর দিন তাপস বাবু। বিষয়টা হলো যে হোলি মুবারক মমতা ব্যানার্জি বলে, তাহলে তো জিহাদি আর জিহাদ দেখতে দেখতে, শুনতে শুনতে, প্রশ্রয় দিতে দিতে, এবং তাদের জন্যই তো কোর্টে যাওয়া। এই ধর্না তো তাদের কি, তাদের নাম রাখতে হবে। তার জন্যেই কল্যাণের মুখ থেকেই অন্য কোনো শব্দ না, বাংলা শব্দ না, বাংলার অস্মিতা ঝরে ঝরে পড়ছে। হোলি মোবারক জিহাদি। তবে আমি বলবো, এই ঘটনার পর, বলার পর
একজন সাংসদ হিসাবে যদি ইসি চুপ করে বসে থাকে দর্শকের মতন, তাহলে আমারও কিন্তু আগামী দিনে ইসির প্রতি শ্রদ্ধা আমি হারাবো। অ্যারেস্ট করা উচিত, এক্ষুনি গ্রেপ্তার করা উচিত কল্যাণ ব্যানার্জিকে। না, আমি বলছি যদি জয় শ্রীরাম বলে তাহলে কি অন্য রাজ্যের মতো 12টা রাজ্যের মতো এই রাজ্যের থেকেও লজিক্যাল আরে এসআইআর এর বিরুদ্ধে জিহাদ চলবে। মৌমিতা, তাপস বাবু আপনি শেষ করে নিন, মৌমিতার কাছে আসবো। তাপস বাবু শেষ করে নিন, তাপস বাবুর বক্তব্য শেষ হোক, আমি আসছি। উনি আর 1 মিনিট রয়েছেন আমাদের সঙ্গে। তাপস বাবু শেষ করুন। আমি বলছি 1 সেকেন্ড, তাপস বাবু শেষ করুন। আমি বলছি যে একবারও শুধু তাপস বাবু, উনি ওনার কাজ রয়েছে। তাপস বাবু শেষ করেন, তাপস বাবু শেষ করেন, উনি আর 1 মিনিট রয়েছে। হ্যাঁ, সে অভিষেক ব্যানার্জি হোক, সে কল্যাণ ব্যানার্জি হোক, যে না একবারও শুনলাম না তৃণমূলীদের মুখে যে একটাও বৈধ ভোট বাদ দেওয়া যাবে না, একটাও অবৈধ ভোট থাকবে না, আজও পর্যন্ত শুনিনি। আমরা বারবার বলেছি, এখনো বলছি, আগামী দিনও বলবো, একটাও বৈধ ভোটকে কাটা যাবে না। সেটা স্পিরিট নয় এসআইআর এর। জিহাদ চলবে না, একটা অবৈধ ভোট রাখা যাবে না, আর সেই তাদেরকে রাখার মৌমিতা বলেনি এখনো। বেশ, আমার বক্তব্য হচ্ছে পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেস বেসিক্যালি একটা নতুন রাজনৈতিক পদ্ধতি অবলম্বন করেছে, তার নাম হচ্ছে ভোট জিহাদ। এরা ভোট জিহাদের মাধ্যমে যারা অনুপ্রবেশকারী, যারা জিহাদি, তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য এই যে ধর্মঘট, ধর্ণা, ঘেরাও, এই রাজনৈতিক কালচার বা এই সিস্টেমগুলো তো অলরেডি 3 দশক আগে উঠে গেছে। 1967 থেকে ঘেরাও রাজনীতি বন্ধ হয়ে গেছে এবং 2013 মানে 2013 সালে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং ঘোষণা করেছিলেন বন্ধ কালচার, এই ধর্মঘটের কালচারটা পশ্চিমবঙ্গ থেকে তুলে যাওয়ার জন্য এবং একটা ধর্মঘটহীন পশ্চিমবঙ্গকে স্থাপন করার জন্য। আজকে যে নেত্রীকে আমরা সিপিএম এর বিরুদ্ধে 74টা ধর্মঘট করতে দেখেছিলাম, এবং আমি বলবো কিশোর মমতা বন্দ্যোপাধ্যায় একজন বিরোধী নেত্রী হিসেবে অসম্ভব সফল। এবং তুমি একটু আগে বললে যারা আজকে এখানে বসে আছেন তারা সবাই তৃণমূলের সাথে কোনো না কোনোভাবে যুক্ত, কিন্তু আমি ছাড়া। হ্যাঁ, মানে যুক্ত ছিলেন, সরি। তো সেখানে আমি যদিও ছাড়া, বাট আমি নিজের যতটুকু যেটা বুঝতে পেরেছি বা দেখেছি যে সিপিআইএম এর আমলে উনি 74টা ধর্মঘট করেছেন, এবং আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী হিসেবে ঠিক যতটা সফল তার থেকে উনি 1000 গুণ বেশি ব্যর্থ একজন সরকারের সুপ্রিমো হয়ে। এবং আরও একটা সব থেকে বড় কথা, এই যে একটা ধরো কি বলবো, যে রাজীব কুমারের সময় উনি যে ধর্নায় বসেছিলেন রাত্রি 2টোর সময়, মনে আছে নিশ্চয়ই, যে 2019 কি 18 সাল নাগাদ হবে, আর এখন উনি বসলেন দুপুরবেলা 2টোর সময়। এবার বিষয়টা হচ্ছে ওনার তো বয়স হয়েছে, উনি যে ট্যাকটিক্সটা ফলো করছেন এগুলো এখন অলরেডি বাতিলের খাতায় চলে গেছে। এখন বিরোধিতা করতে গেলে একটা বিরোধিতার সৃষ্টি কি করে হয়, একটা প্রোপাগান্ডার মাধ্যম দিয়ে তো করতে হয়। উনি তো সোশ্যাল মিডিয়া থেকেও সেটা করতে পারতেন, উনি তো সেটা করলেন না। উনি কি করলেন, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে একটা নাম বাদ গেলে 1 লাখ লোক নিয়ে আমরা দিল্লি চলে যাব, তাহলে আজকে দিল্লি না গিয়ে রাস্তার মধ্যে ওরকম ভাবে ধর্নায় বসার মানেটা কি? জনজীবন বিপন্ন করে মানুষকে একটা বিচ্ছিরি রকমের একটা অসম্ভব খারাপ একটা অবস্থার মুখে ফেলে এইভাবে ধর্নার তো কোনো মানে হয় না। একই মঞ্চ থেকে ওনার সাংসদ বলছেন জ্ঞানেশ কুমারের আঙুল কেটে নেব আর ইলেকশন কমিশনের বিরুদ্ধে, এসআইআর এর বিরুদ্ধে জিহাদ হবে। সেইটাই তো বড় কথা। এবার আজকে বলছে এসআইআর এর জন্য জিহাদ, এখন 26-এ যদি কোনোভাবে এই সরকারই আবার ক্ষমতায় আসে তখন দেখা যাবে এরাই লাভ জিহাদের প্রতিনিধিত্ব করছে, তখন তাহলে আমাদের পশ্চিমবঙ্গের মেয়েরা কোথায় যাবে? তখন তো আমাদের অবস্থা কেরালার থেকেও খারাপ অবস্থা হবে। আমি বলতে বাধ্য হচ্ছি, আই এম সরি টু সে, বাট কেরালা স্টোরি 2 এখানে তো নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু যে সমস্ত জায়গায় রিলিজ হয়েছে ছবিটা, সেটা দেখার পরে তো জনগণের যা প্রতিক্রিয়া, আমরা রীতিমতো ভীত সন্তুষ্ট। একটা রাজ্যের এটা কখনো কালচার হতে পারে না। তুমি শিক্ষা দিতে পারছো না, তুমি কোনো রকম চাকরি দিতে পারছো না, আজকে পরিবারের লোকজনদের বাইরে চলে যেতে হচ্ছে। তুমি এখানেতে নিজেই বলছো ধর্মঘট ফ্রি রাজ্য, আবার নিজেই তুমি ধর্মঘট করছো। আজকে তুমি একটা সময় যে ভদ্রমহিলা, যে সুপ্রিমো মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় 2004 সাল নাগাদ চরণ সিং অটোয়ালের মুখে কাগজ ছুঁড়ে বলেছিলেন যে আমাদের এসআইআর চাই, আজকে সেই সুপ্রিমোকে যখন আমরা দেখি এসআইআর এর বিরুদ্ধে উনি ধর্নায় বসছেন, সেটা তো অবশ্যই অ্যাকসেপ্টেড নয়। এবং সব থেকে বড় কথা, আজকে একটা কথা বলি, সিপিএম এর 8তম একটা মিটিং এ যেখানে বোধহয় 10 লাখের বেশি লোক হয়েছিল,
তারা কত ভোটটা পেল, 40টা ভোট পেয়েছিল না, 40টা সিটে করেছিল। তো আলটিমেটলি মিটিং এ কত লোক আসছে, ধর্নায় কত লোক জমা হচ্ছে, এইটা দিয়ে একটা সরকার কখনো তার ইলেকটোরিয়াল রেজাল্ট প্রেডিকশন করতে পারে না। মমিতা আসছি, আমি অর্জুনদার কাছে যাব একবার, অর্জুনদা তারপর শঙ্কুদা, আমি আসছি রাজুদা, আমি এই বক্তব্যটা আরো একবার শোনাবো। অর্জুনদা বক্তব্যটা শুনুন, এটা গুরুত্বপূর্ণ, এটা শুনুন রাজুদা, আপনার নেতা কি বলেছেন শুনুন, স্টেজ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে আরো একবার শুনুন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, শুনুন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। সংবিধানের রোধ নিয়ে আসছে, সংবিধানকে মর্যাদা করবো না, মানুষকে মর্যাদা করবো না, তা হতে পারে না। এবং এই জিহাদ চলবে, জিহাদ থাকবে, লড়াই থাকবে মাঠে, লড়াই থাকবে কোর্টে, দেখবো আমরা তোমাকে, তোমাকে আমরা শেষ থেকে ছাড়বো। আঙুল তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কথা বলছি, আরে আঙুল তুলে তুমি কাকে কথা বলছো? তুমি যদি চিফ ইলেকশন কমিশনার না হতে না, আঙুলটা তোমার কেটে বাদ দিয়ে আসতাম। জেহাদ চলছে, জেহাদ চলবে, আঙুল কেটে বাদ দিয়ে আসবো। আর তার উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন? বকে দিলেন কল্যাণ ব্যানার্জিকে? না, দেখুন। কল্যাণ খুবই ভালো বলেছো, এবং তুমি অনেক পুরনো দিনের কথাও মনে করিয়ে দিয়েছো, এবং কোর্টেও লড়াই করছো। মেনি থ্যাঙ্কস, তোমরা জয়ী হও মানুষের জন্য লড়াই করে, এটুকু আমার শুভেচ্ছা থাকবে। অর্জুন সিং, রাজনৈতিক বিরোধিতা থাকতে পারে, কিন্তু আঙুল কেটে নেবো জ্ঞানেশ কুমারের, জিহাদ চলবে এসআইআর এর বিরুদ্ধে, তাহলে কি জিহাদি কোট আন কোট বারবার অভিযোগ হয় তাদেরই পুষে রেখেছে তৃণমূল, এবার কি মঞ্চে বেরিয়ে পড়লো? বলুন স্যার। দেখো, আমরা এটাকে অন্যভাবে নিচ্ছ। মমতা ব্যানার্জি কি বললেন? মমতা ব্যানার্জি কল্যাণ ভালো কথা বলেছে। আসলে মমতা ব্যানার্জি ভোট ব্যাংক, যে জিহাদিরা যারা আজকে আলাদা হয়ে গেছে সিএ, এসআইআর আর ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের জন্যে, ওরা মমতা ব্যানার্জির উপরে খেপেছে। ওরা চলে যাওয়াতে জেহাদি শব্দ বললে ওরা মমতা ব্যানার্জি ভাবছেন জেহাদি বললে ওরা ওনার কাছে আবার ফিরে আসবে, এই জন্য উনি জেহাদকে সমর্থন করলেন। মমতা ব্যানার্জিকে আমরা চিনি তো, মমতা ব্যানার্জি ও প্রত্যেকটা কথা এটা মানে রাখে। ওই জেহাদিদেরকে একটা মেসেজ দিলেন কি যারা আছে আমার থেকে দূরে গেছো, তোমাদের জন্য আমার দল জেহাদ করছে। এটা একটা পলিটিক্যাল বক্তব্য ওনার। এটা তুমি ভাবো না কি উনি কল্যাণ ব্যানার্জি এমনি বলেছে। কল্যাণ ব্যানার্জি ওই যে দেখবে চারটে উকিল দাঁড়িয়ে থাকে, একজন কিছু পয়েন্ট ধরিয়ে দেয়, ওটা হলো কল্যাণ ব্যানার্জি। আর আঙুল কাটা এই যে কল্যাণ ব্যানার্জি মতন লোক, কল্যাণ ব্যানার্জি মতন লোক একমাত্র পার পেয়ে যাচ্ছে এই যদি বিজেপি আমাদের যে দল আছে না, এই সব নিয়ে খুব মাথা ব্যথা করে না। এই যদি কল্যাণ ব্যানার্জি যেভাবে কথাটা বলল, অন্য কোনো দল থাকতো যদি কেন্দ্রতে, যেন ইন্দিরা গান্ধী এরকম কোনো কথা বলার পরে একদিন থাকতে দিত এই সরকারকে, কিন্তু বিজেপি দল এসব নিয়ে ভাবেও না। যেভাবে মনে আছে আপনার কি লোকসভার মধ্যে মিমিক্রি করেছিল রাজ্যসভার যিনি ভাইস প্রেসিডেন্টকে মিমিক্রি করেছিল, তারপরে কোনো ওর উপরে মানে ও অ্যাভয়েড ইট। এখন কল্যাণ ব্যানার্জি মতন লোক এই করে করে পেয়ে বসছে, ও সবাইকে গালাগালি করে করতে করতে নিজের দলে সাংসদকে উল্টোপাল্টা বলেছে। আপনি জানেন, নাম বলবো মহুয়া মিত্রকে, এরকমও সব জায়গা করে। আর মমতা ব্যানার্জি বাড়ি পাশে থাকার জন্যে ও একটু বাড়তি পাওনা নেওয়ার জন্যে এইসব করে বেড়াচ্ছে। অসালে শুধু টাকা কামাচ্ছে, একটা কেস জেতে না হাইকোর্টে। আর মমতা ব্যানার্জি সব প্যানেলে ওর নাম আছে, কোটি কোটি টাকা রোজগার করছে। শেষ দফায় এই জেহাদের কথা বলে আবার 4টে কেসে ওর প্যানেলে ঢুকবে। আর মমতা ব্যানার্জি কনফার্ম করে নিল। মমতা ব্যানার্জি জেহাদ জেহাদ বলে সমর্থন করে, আজকে সেই সমর্থন আদায় করার জন্য এই প্রকাশ্যে বলা হচ্ছে। শঙ্কুদা হাত তুলছিলেন। শঙ্কুদেব পণ্ডা, মানে এটা বলা যায় যে এসআইআর এর বিরুদ্ধে জেহাদ চলছে, আর এটা বলা যায় যে জ্ঞানেশ কুমারের আঙুল কেটে নেব, এটা বলা যায়? দেখুন, পশ্চিমবাংলায় ভোট জেহাদটা তৃণমূল কংগ্রেসই চালাচ্ছে।
নির্দিষ্ট সম্প্রদায়ের নির্দিষ্ট অনুপ্রবেশকারীদের এখানে ভোটার লিস্টের নাম তুলে দিয়ে পার্মানেন্ট দেশের মধ্যে দেশ বিরোধিতা করে জায়গা তৈরি করার চেষ্টা, এটাই ভোট জিহাদ এবং তৃণমূল কংগ্রেস করছে। আজকে কিন্তু ধর্নাতে আরেকটা জিনিস খুবই উল্লেখযোগ্য এবং লক্ষণীয়, প্যানেলে যেহেতু তাপস কাকা এবং অর্জুন কাকু আছেন, দুজনেই এটা বুঝবেন, আমার সাথে একমত হবেন। আজকের সভাতে আপনি লক্ষ্য করে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় খুব সুচতুর কৌশলে যারা নক্সালিস্ট, যারা আরবান নক্সালিস্ট, তাদেরকে অ্যাড্রেস করেছেন এবং তাদেরকে নিয়ে এসে বসিয়েছেন এবং তাদেরকে ইনভলভ করিয়েছেন এবং তাদেরকে অ্যাকোমোডেট করছেন। কেন? কারণ আপনি লক্ষ্য করে দেখবেন জঙ্গলমহলে আদিবাসীদের ঢালাও সমর্থন ভারতীয় জনতা পার্টির দিকে এসেছে এবং গত 15 বছরে তাদের কোনো উন্নয়ন হয়নি। সেই জায়গাকে কমব্যাট করার জন্য যে অ্যাগ্রেসিভ নেগেটিভ ন্যারেটিভস, সেটাকে অ্যাড্রেস করবার চেষ্টা করছে। আজকে আপনাদের একজন আদিবাসী এমএলএ মার খেয়েছে, তার গাড়ি আক্রমণ হয়েছে বানেশ্বর এবং টার্গেট করেই সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করছে না। বলরামপুরে হয়েছে, পুরুলিয়ার কাছে, কারণ ওখানে পুরুলিয়ায় ওনারা জায়গা পাচ্ছেন না। ওনারা ওখানে এর আগে হচ্ছে যারা কুর্মী সম্প্রদায় তাদের মধ্যে গন্ডগোল লাগানোর চেষ্টা করেছিলেন, এখন তারা এক হয়েছেন। ফলে এই সমস্ত জিনিসের জন্য তিনি পুরো কেঁপে গেছেন এবং তিনি বুঝতে পারছেন যে এবার তার যাওয়ার সময় হয়েছে। তিনি এটা বেসিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধর্না হচ্ছে ওনার ফেয়ারওয়েল পার্টি, নিজেই একটা ফেয়ারওয়েল হচ্ছে স্টেজ তৈরি করেছেন ফেয়ারওয়েল নেওয়ার জন্য হচ্ছে মমতা এবং রাজুদার কাছে যাওয়ার আগে বলুন স্যার, হাত তুলছিলেন। শঙ্কু একটা খুব ভালো কথা আমাদের মিস করে গেল। এই যে আরবান নকশাল, এই কাগজ কলমের নকশাল, এরা নিজের লাভের জন্যে 2009 থেকে মমতা ব্যানার্জি পয়সা ওই রেলের দপ্তরে এরা এক একটা কমিটি চেয়ারম্যান মেম্বার হয়ে টাকা তুলতো, কোনোদিন অফিস যেত না। এই আরবান নকশাল, এই কাগজ কলমে যারা নকশালি, এরা ওই কিষাণজি মতন লোক যারা মমতা ব্যানার্জি মিছিলে ভিড় করতো, মিটিংয়ে ভিড় করতো, সেই কিষাণজিকে সহযোগিতা নিয়ে উনি জঙ্গলমহল দখল করলেন। সেই কিষাণজিকে যা কাজ যখন শেষ হলো, সেই কিষাণজিকে খুন করালেন। উনি উনার ভাইপো প্রকাশ্যে বলল কি কিষাণজিকে আমরা খুন করিয়েছি। এরপরে ওই আরবান নকশাল যারা সোকল্ড আজকে টাকার জন্য ওই কোনো কমিটির মেম্বার হওয়ার জন্যে লাখ লাখ টাকা রোজগার করার জন্যে আবার ওই মঞ্চে বসে ভাবছে কি ওই নন্দীগ্রাম আর সিঙ্গুরের লড়াই এখনো চলছে, তারা মুখ থুবড়ে পড়বে। আইনের লড়াই লড়েন কি আইনের লড়াই? মমতা ব্যানার্জি না আইন কোনোদিন মানেন না, টোটাল বেআইনি। ওই বোন আমার বলল এই একটা বিরোধী নেত্রী হিসাবে এই সব মানায়। একটা সরকারি মুখ্যমন্ত্রী যিনি বসে এই ধরনের ধারণা করাচ্ছেন, ইনি কি মেসেজ দিচ্ছেন বাংলার মানুষকে, বাংলা নতুন প্রজন্মকে কি মেসেজ দিচ্ছেন, বাংলা কোন জায়গায় নিয়ে যাচ্ছেন? এই পশ্চিমবাংলার ছেলেমেয়েরা ইনাকে এই প্রশ্নটা করবে আগামী। বেশ, মৌমিতা হাত তুলছিলেন। আমি বলবো আজকে তৃণমূলের যারা উচ্চপদস্থ নেতামন্ত্রী রয়েছেন বা যারা সমর্থক রয়েছেন বা রাজুদাদের মতো যে সমস্ত লোকেরা বেকার বসে বসে চিৎকার করে আর কোনো কাজ নেই, তো এরা খুব ভালো করেই জানে এই যে রেজিস্ট্যান্সটা মমতা ব্যানার্জি মানে সৃষ্টি করছেন, এটা একেবারেই বোগাস এবং এটা কোনোভাবে ধোপে টিকবে না। এবং সব থেকে বড় কথা, এটা মাননীয় নিজেও জানেন, উনি এটা সবটাই করছেন ফ্রম দ্য ইন্টারেস্ট অফ একটা পার্টিকুলার কমিউনিটি থেকে ভোট পাওয়ার জন্য। এবং সেই কমিউনিটিও কিন্তু আর ওনাকে ট্রাস্ট করছে না, কারণ উনি তাদের জন্য যে একটা ব্যাকওয়ার্ড ওবিসি ক্লাসের যে সংরক্ষণ উনি ওটা করতে পারলেন না, উনি সিএএ আটকাতে পারলেন না, পরবর্তীকালে উনি এনআরসিও আটকাতে পারবেন না। কাজে উনি সমস্ত দিক থেকে ফেল করেছেন তাদেরকে সেই সুরক্ষা দিতে, সাপোর্ট দিতে। তো আজকে তাদের কাছেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করার কোনো কারণ তারা খুঁজে পাচ্ছে না, যার জন্য আইএসএফ থেকে শুরু করে এরকম অনেক উচ্চবর্গীয় নেতারাও কিন্তু তার সম্পর্কে খারাপ খারাপ কথা বলতে শুরু করেছেন। কাজে মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো বুঝতে পারছেন যে আমার দেওয়ালে পিঠটা ঠেকে গেছে আর আমার কোথাও যাওয়ার জায়গা নেই। আমি আজকে প্রতিবারের মতো আবার একটা কথা বলবো যে উনি কিন্তু ভোটে হারতে ভয়টা পাচ্ছেন না, উনি বিজেপিকেও ভয় পাচ্ছেন না। ওনার মেন ভয় হচ্ছে ওনার চেয়ার থেকে ওনার সরে যাওয়া এবং ওনার পাওয়ারটা নষ্ট হয়ে যাওয়া। এই যে পাওয়ারটা হাতে আছে, উনি যা ইচ্ছে তাই করতে পারছেন। একটা ফ্যাসিস্ট সরকার উনি পশ্চিমবঙ্গে চালাচ্ছেন, যার উপরে কেউ গলা তুললেই বিভিন্নভাবে তাদেরকে অ্যাটাক করা হচ্ছে, সংখ্যালঘু দিয়ে তাদেরকে বিভিন্নভাবে ভয় দেখানো হয়, মাথায় বন্দুক ঠেকানো হয়, মিথ্যে মিথ্যে গাঁজা কেস থেকে শুরু করে বিভিন্ন রকমের কেসে ফালতু কেস দিয়ে তাদেরকে জেলে কাস্টাডি দেওয়া হয়। তো এইগুলো উনি করতে পারবেন না, এই স্বেচ্ছাচারিতার সরকারটা উনি চালাতে পারবেন না, যেটা উনি অসম্ভব ভালোবাসেন। কারণ একটা সময় আমার কাছে একটা ব্রেকিং নিউজ আসছে, ব্রেকিং নিউজ নিয়ে আমি ফের আসছি, রাজুদার কাছেও যাব। ব্রেকিং নিউজ উঠে আসছে, আমি ব্রেকিং নিউজটা নেব, নিয়ে ডিবেটের পরের অংশে যাব। আজকে হকের দাবিতে ধর্মতলায় প্রতিবাদ পার্শ্ব শিক্ষকদের। মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চের সামনে গিয়ে প্রতিবাদ, মঞ্চের কাছাকাছি প্রতিবাদ দেখাচ্ছিলেন পার্শ্ব শিক্ষকরা। মমতার ধর্ণা মঞ্চের কাছে প্রতিবাদ দেখানোয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তাদেরকে সরিয়ে দিতে। শিক্ষকদের বেতন দিতে পারেন না মমতা বন্দ্যোপাধ্যায়, সেই নিয়ে যখন প্রতিবাদ চলছে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন তাদেরকে সরিয়ে দিতে। প্রথমে প্রতিবাদের ছবিটা দেখুন।
জায়গাটা খোলামেলা আছে এটা ভাবেন না যে যা ইচ্ছা করা যাবে, যে কোনো মানুষ এখানে আসতে পারেন, সম্মান নিয়ে আসুন। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন একবার শুনবো ওনার বক্তব্য। শুনুন, আপনারা প্রোগ্রামে যারা এসছেন শান্তভাবে থাকতে পারলে থাকবেন। এটা কারো কোনো দাবি তোলার জায়গা নয়, এটা একমাত্র SIR এর দাবি এবং ভোটাধিকারের দাবি, ব্যক্তিগত অন্য কোনো দাবি নয়। রাজনীতি করবেন না, যারা রাজনীতি করছেন তাদের আমি বলবো দোহাই, এখন মানুষ মারা যাচ্ছে, এটা রাজনীতি করার সময় নয়। আর বিজেপির কথা এসব দয়া করে করবেন না। জায়গাটা খোলামেলা আছে বলে এটা ভাববেন না যে যা ইচ্ছা করা যাবে, যে কোনো মানুষ এখানে আসতে পারেন, সম্মান নিয়ে আসুন। প্রেসকে দেখাবার জন্য তো বাইরে অন্য জায়গায় গিয়ে তো দেখাতে পারতেন, অন্য জায়গায় গিয়ে দেখাতে পারতেন। যান মোদিকে গিয়ে দেখান, যান নরেন্দ্র মোদী অমিত শাহকে গিয়ে দেখান, আর ভ্যানিশ কুমারকে যান। রাজু ঘোষ, প্রশ্ন হচ্ছে লাশ নিয়ে রাজনীতি করলে সেটা রাজনীতি নয়, চাকরি চাইতে গেলে সেটা রাজনীতি, জেহাদের কথা বললে সেটা রাজনীতি নয়, পার্শ্ব শিক্ষকরা চাকরি চাইতে গেলে সেটা রাজনীতি, তাদেরকে বলছেন যান যান এখান থেকে। উত্তর দিন রাজু ঘোষ। এমন একটা পরিস্থিতি সারা বাংলা জুড়ে তৈরি করেছে ভারতীয় জনতা পার্টি, যেখানে প্রত্যেকটা মানুষের জীবনের অধিকার নিয়ে টানাটানি, যে মানুষের অধিকার থেকে বঞ্চিত। রাজু ঘোষ 30 সেকেন্ড। রাজু ঘোষ 30 সেকেন্ড আনইন্টারাপ্টেড। আরে আপনাদের সময় বলবেন কি এগুলো আমি বলছি যে যেখানে এগুলো সরকারই নেই, তাহলে বিজেপি কি করে রাজ্যটাকে খারাপ করবে? কি হবে? বিজেপি তো সরকারই নেই। শঙ্কুদেব পান্ডা অডিও ডাউন করতে বাধ্য হচ্ছি। 30 সেকেন্ড রাজু ঘোষ। আমাকে বলতে দেবেন কি? রাজু ঘোষ বলুন। আরে আপনাদের সময় বলিনি, আমি বলছি মানুষের বেঁচে থাকার যখন লড়াই, মমতা বন্দ্যোপাধ্যায় একটা আন্দোলন শুরু করেছে, যেখানে কি জন্য না মানুষ সুসাইড করছে, মানুষ মারা যাচ্ছে, অফিসাররা সুসাইড করছে, অথচ সেখানে কোনোভাবে সারা 12খানা রাজ্যে SIR হচ্ছে, শুধু বাংলায় লজিক্যাল ডিসক্রিপেন্সি। কেন শুধু বাংলায় লজিক্যাল ডিসক্রিপেন্সি? মানুষের নাম কাটার ষড়যন্ত্র। এটা হচ্ছে ভ্যানিশ কুমার। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য লড়াই করছেন, করবে। তামিলনাড়ুতে 1 কোটি, ইউপিতে 3 কোটি ভোট কাটা গেছে, সেখানে তো রেজিস্ট্রেশন হয়নি। তোলপাড় করে আরে ইউপিতে 3 কোটি নাম কাটা গেছে, তামিলনাড়ুতে 1 কোটি, সেখানে তো রেজিস্ট্রেশন হয়নি। এত ভুয়ো ভোটার রাজুদা প্রশ্ন তুলে নিয়েছেন। সত্যি তো দাদা, এত ভুয়ো ভোটার বাংলায় কেন? 30 সেকেন্ড শঙ্কুদেব পান্ডা উত্তর। দেখুন 30 সেকেন্ড প্রত্যেকের কাছে আসবো। 30 সেকেন্ড। আমি স্পষ্ট করে বলতে চাই যে পশ্চিম বাংলাতে সরাসরি তৃণমূল কংগ্রেস ভোট জিহাদের নামে সরাসরি যারা হচ্ছে বহিরাগত অনুপ্রবেশকারী এবং একটি নির্দিষ্ট সম্প্রদায়ের আতঙ্কবাদী, তাদেরকে বহু জায়গায় ইনকর্পোরেট করবার চেষ্টা করছেন ভোটার লিস্টে, তাদেরকে নাগরিক বানানোর চেষ্টা করছেন, যেটা দেশের সুরক্ষার অন্যতম বিপজ্জনক ইঙ্গিত এবং দেশের সুরক্ষা ব্যবস্থা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। এবং তাদের জন্য তিনি শুধু কোর্টে গেছেন এমন নয়, অনুপ্রবেশকারীদের জন্য এখানে ধর্নায় বসে বসে বিষয়টা হচ্ছে যেখানেতে ভারতীয় জনতা পার্টির নামের দলটি এখনো পশ্চিমবঙ্গে কোনো ক্ষমতাতেই আসেনি, তাহলে তারা কি করে পশ্চিমবঙ্গের সার্বিক অবক্ষয়ের কারণ হয়ে দাঁড়ালো আমার জানা নেই। নাম্বার 1। আরে চুপ করুন, একদম চুপ করুন, বলতে দিন। তারপরেতে হচ্ছে ইউপিতে 3 লাখ নাম কাটা গেছে, মানে 2,96,000। আর ওদিকেতে তামিলনাড়ে প্রায় 2,96,000। শঙ্কুদা 1 মিনিট। তারপরে ওদিকেতে প্রায় তামিলনাড়ে আমি রাজু বাবুর কথা একটাই বলবো কি উনি ইলেকশন কমিশন বিজেপি বললেন, রাজীব সিনহা কোর্টে দাঁড়িয়ে এই কলকাতা হাইকোর্টে ক্ষমা চেয়েছিলেন পঞ্চায়েতে 100 লোককে খুন করাবার পরে। তিনি কোন পার্টির লোক ছিলেন এটা উনি বলবেন। আজকে যেটা ওই শিক্ষকরা যারা চাকরি পাচ্ছে না, মাইনা পাচ্ছে না,
তাদেরকে বলবো তাদের সঙ্গে যাতে ডিএ যারা পাচ্ছে না, পুলিশ আর যত শিক্ষাকর্মী আছে, শিক্ষক আছেন, সবাই গিয়ে ওখানে ধারণা মঞ্চে উনাকে প্রশ্ন করা উচিত যে এটা আমরা পেটের জন্য করছি। ঠিক, আর এটাকে উনি আপনি রাজনীতি বাংলায় বলছেন। দখল করার জন্য আমার এখানে শেষ করতে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চে বসে আছেন, ধর্ণা মঞ্চ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এসআইআর এর বিরুদ্ধে জেহাদের ডাক দিচ্ছেন। এ বাংলায় এসআইআর এর বিরুদ্ধে জেহাদের ডাক দিচ্ছে তৃণমূল। সেটা কতটা বিপজ্জনক সেটা বাংলার মানুষ হয়তো বুঝতে পারছে। ছোট্ট বিরতির পর ফিরছি বড় ব্রেকিং নিয়ে, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। পার্শ্ব শিক্ষকদের আটক পুলিশের, বিক্ষোভস্থল থেকে আটক পুলিশের। হকের দাবিতে ধর্মতলায় প্রতিবাদ করছিল পার্শ্ব শিক্ষকরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা মঞ্চের কাছে প্রতিবাদ। ধর্মতলায় ধর্ণা মঞ্চে এসআইআর এর বিরুদ্ধে যে নাটক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানেই প্রতিবাদ জানাচ্ছিলেন পার্শ্ব শিক্ষকরা নিজেদের হকের দাবিতে। সেই পার্শ্ব শিক্ষকদের আটক করলো পুলিশ, বিক্ষোভস্থল থেকে আটক করলো পুলিশ। মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চের কাছে ধর্ণা দেখানোয় পার্শ্ব শিক্ষকদের আটক করে নিয়ে গেল পুলিশ। কিশলয়ের অগ্নিবাণে বিগ ব্রেকিং নিউজ। পার্শ্ব শিক্ষকদের আটক পুলিশের, বিক্ষোভস্থল থেকে আটক পুলিশের। হকের দাবিতে ধর্মতলায় প্রতিবাদ করছিল পার্শ্ব শিক্ষকরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা মঞ্চের কাছে প্রতিবাদ, সেখান থেকে আটক করলো পুলিশ। বিগ ব্রেকিং নিউজ। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH